রাজ্য বিজেপির সভাপতি বদল, নতুন সভাপতিকে নিয়ে আসা, সেই সভাপতি বারবার দিলীপ ঘোষ সম্পর্কে যে ধরনের পজিটিভ মন্তব্য করেছেন এবং তাকে কাছে টেনে নেওয়ার, তার ক্ষোভ প্রশমিত করার যে প্রচেষ্টা, স্পষ্ট হয়ে যাচ্ছে যে আরএসএস এবং দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব তারা চাইছেন যেভাবে দিলীপ ঘোষ কিছুটা হলেও লাইনচ্যুত হয়ে গেছিলেন। একটা চূড়ান্ত জল্পনা উঠেছিল যে দিলীপ ঘোষ হয়তো তৃণমূলে জয়েন করতে পারেনি, 21শে জুলাই তাকে কি দেখা যাবে, এবং দিলীপ ঘোষও কিন্তু তিনি জানেন কিভাবে সংবাদ শিরোনামে থাকতে হয়। তাই তিনি এই যে স্পেকুলেশন, সেই স্পেকুলেশনটাকে তিনি আরও বেশি করে ফায়ার করছিলেন। তিনি কিন্তু তার মজার মন্তব্য, তার তীক্ষ্ণ মন্তব্যের মধ্যে দিয়ে তিনি আরও বেশি করে সংবাদ শিরোনামে উঠে আসছিলেন এবং কোথাও গিয়ে মানুষের কৌতূহল আরও বাড়িয়ে দিচ্ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির একদা এবং সবচেয়ে সাকসেসফুল রাজ্য সভাপতিকে ট্র্যাকে ফিরিয়ে আনা এবং বিজেপির অন্দরে আবার নতুন করে তাকে ব্যবহার করা, কিভাবে কেন্দ্রীয় বিজেপি ব্যবহার করবে আমরা জানি না, কিন্তু তাকে যে মূল স্রোতে ফিরিয়ে আনার একটা চূড়ান্ত প্রচেষ্টা শুরু হয়ে গেছে সেটা কিন্তু বলাই বাহুল্য। সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব তাৎপর্যটা কি এই পদক্ষেপের এবং কি কি হতে পারে। কিন্তু তার আগে আপনাদেরকে শোনাই দিলীপ ঘোষ তিনি মাত্র কয়েকদিন আগে নয়াদিল্লিতে যখন বিজেপির সদর দপ্তরে গেলেন, যখন শীর্ষস্থানীয় কিছু নেতা তাদের সাথে কথা বলতে গেলেন, তার বেরিয়ে এসে তিনি কিন্তু তার নিজের যে মাইন্ডসেট, তার নিজের যে ভাবনা চিন্তা, সেটা তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি কীরকম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং কতটা মনের মধ্যে ক্ষোভ তিনি পুষে রেখেছিলেন। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো। আপনাকে লোকসভায় আসন বদল করা, শ্রমিক ভট্টাচার্যের সংবর্ধনা অনুষ্ঠানে না ডাকা, এই যে ক্ষোভগুলো আপনার মধ্যে ছিল সেগুলো এখন প্রশমিত হচ্ছে? এর আগে থেকে আরও অনেক ঘটনা আছে। আপনি সেগুলো জানালেন আজকে? পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না, আমি তো কাজ করেছি, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছিল। দিলীপ ঘোষ ছাড়বে কোনো বলেনি। যে পার্টি দাঁড় করেছে পার্টি ছাড়বে কেন? পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে। শুনলেন আপনারা দিলীপ ঘোষের স্পষ্ট বক্তব্য। এবার আপনাদেরকে শোনাই, যখন শ্রমিক ভট্টাচার্য যে সপ্তাহে তিনি শপথ গ্রহণ করলেন নতুন রাজ্য সভাপতি হিসাবে, আমাদেরকে প্রথম সাক্ষাৎকারে তাকে কিন্তু আমরা এই প্রশ্নটাই করেছিলাম যে দিলীপ ঘোষকে মূল স্রোতে কীভাবে ফেরাবেন, তাকে দলের মধ্যে আরও বেশি কার্যকরী ভূমিকায় কি দেখা যাবে, কি করা যেতে পারে, তিনি কি করবেন, কি বলেছিলেন শ্রমিক ভট্টাচার্য শোনাব। শ্রমিকদা, দিলীপ ঘোষ যিনি প্রাক্তন রাজ্য সভাপতি, যেটা বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায় যে তিনি সালকিং, তিনি কিছুটা সরে গেছেন, তিনি অন্তরালে চলে গেছেন, সেই দিলীপ ঘোষকে আবার মেইন স্ট্রিমে কি করে নিয়ে আসবেন? কথা হয়েছে আপনার সাথে? সেটা দল ঠিক করবে, অবশ্যই কথা হয়েছে। আমার সঙ্গে তো অনেক শাসক এবং আমাদের বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কথা হয়েছে গত পরশু থেকে। আমি তাদের নাম বলবো না, কিন্তু কথা তো হয়েছেই। আচ্ছা, দিলীপ ঘোষ আমার সহকর্মী, ইজ এ ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ দিস অর্গানাইজেশন, তার সঙ্গে কথা হবে না এটা কেন? কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় তিনি কিছুটা আহত হয়েছেন, একটা ভুল বোঝাবুঝি, তিনি কিছুটা আহত হয়েছেন বলে তিনি প্রকাশ করেছেন। হ্যাঁ, আমি কোনো মন্তব্য করব না এই নিয়ে। যা সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টা দেখছেন, আমাদের পরিবার বিষয়টি দেখছেন, আপনারা সংঘবদ্ধ বিজেপিকে পাবেন। সংঘবদ্ধ বিজেপির কথা বলেছেন শ্রমিক ভট্টাচার্য, এবং সেই সংঘবদ্ধ বিজেপি করতে দিলীপ ঘোষকে ব্রাত্য রেখে সংঘবদ্ধ বিজেপি পসিবল নয়। সেই দিলীপ ঘোষকে আবার মূল স্রোতে ফেরাবার জন্যে যে নতুন একটা পরিকল্পনা স্পষ্ট, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। একদিকে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি, আর অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানে স্বয়ং প্রধানমন্ত্রী র্যালিতে দিলীপ ঘোষের এই আমন্ত্রণ খুবই তাৎপর্যপূর্ণ। আমরা আলোচনা করব। আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছে দুজন সহকর্মী, অনুপম দা রয়েছে আমাদের সাথে, অনুপম মিশ্র এবং কৌশিক দাস। অনুপম দা, সবার আগেই দিলীপ দা যাচ্ছেন, এই কনফার্মেশন দিলীপ দা দিয়ে দিয়েছেন। 17 তারিখ রাতেই তিনি পৌঁছে যাচ্ছেন, কিন্তু এই এত বড় একটা সময়, মানে আমি যদি 2024 নির্বাচনের আগে থেকে দেখি, 24 নির্বাচনে খড়গপুর থেকে তাকে সরিয়ে দেওয়া, তারপর তাকে দুর্গাপুরের আসনে নিয়ে আসা এবং তার পরাজয় এবং তিনি একেবারে অন্তরালে চলে যাওয়া, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দিলীপ ঘোষকে স্বয়ং প্রধানমন্ত্রী তার প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছেন, এটা দিয়ে একটা স্পষ্ট বার্তা রয়েছে। সেই বার্তাটা কি? দেখো, এই শ্রমিক ভট্টাচার্যের যে লাস্টের কথনটা ছিল যে সংঘবদ্ধ একটা বিজেপিকে আমরা দেখতে চাই, তো
এই একটা প্ল্যানিং এবার বিজেপির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা সংঘবদ্ধ হিসেবে তারা কিন্তু এবার 2026-এর ইলেকশনে এগোতে চায়, যেটা কিন্তু এর আগের কোনো ইলেকশনে সেরকমভাবে সংঘবদ্ধভাবে এগোনোটা খুব মুশকিল হয়ে গেছিল বিজেপির জন্য। গত 2024-এর ইলেকশন যদি আমরা দেখি, 2024-এর আগেই ওনাকে খড়গপুর থেকে সরিয়ে 2024-এ দুর্গাপুর বর্ধমান দেওয়া হলো, কিন্তু ওনার নাম অনেক লাস্টে ঘোষণা করা হলো। টাইম ফ্রেমটা খুব কম ছিল, প্রচারের সময়টা খুব কম ছিল ওনার কাছে, তখন উনি প্রচার করলেন কিন্তু উনি হেরে গেলেন। তারপরে এই ওনার সরে যাওয়ার ফেজটা দুটো ছিল, গ্র্যাজুয়ালি হয়েছে। একটা ফেজে উনি আস্তে 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 পার্টির থেকে সরতে শুরু করলেন। সেকেন্ড ফেজটা শুরু হলো যখন মে মাসে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীঘায় দেখা করলেন। সেই ঘটনার পর থেকে কিন্তু বড় বড় অনুষ্ঠানে ওনাকে উনি অনুপস্থিত থাকতে শুরু করলেন, ওনাকে আমন্ত্রণ করা হলো না। আর তারপরে সবচেয়ে বড় যেটা ব্যাপার হলো, আলিপুরদুয়ারে যখন প্রধানমন্ত্রীর র্যালিটা হলো সেখানে কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন, প্রত্যেক বড় বিজেপি নেতা ছিল। সেই ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারলাম, দেখলাম যে বিজেপির সবচেয়ে দাপুটে নেতা কিন্তু সেই র্যালিতে নেই। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর এতদিন পরে একটা র্যালি হলো, সেই র্যালিতে দিলীপ ঘোষ নেই। তারপর থেকেই জল্পনা শুরু হলো দিলীপ ঘোষ কী করবেন, কি হবে। দিলীপ ঘোষও একের পর এক স্টেটমেন্ট এলো, সেটা সাসপেন্স বাড়িয়ে দিল। তারপরে শ্রমিক ভট্টাচার্য যখন সভাপতি হলেন, সেখানেও ওনাকে দেখা যায়নি। 3টে ফর্মার প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু দিলীপ ঘোষ ছিলেন না। এটার মধ্যে এটা তো একটা ক্লিয়ার চেঞ্জ অফ পজিশন, যে দিলীপ ঘোষকে 3টে বড় বড় অনুষ্ঠান, এবং সেই ছবিগুলো আমরা এক এক করে দেখাবো। প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ারের সভা, তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা, তারপর শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন সায়েন্স সিটিতে। এই 3টে জায়গাতেই দিলীপ ঘোষ আমন্ত্রিত ছিলেন না, তাকে ডাকা হচ্ছে না। এবং তিনি কে? তিনি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। খুব বেশি দূর যেতে হবে না, তিনি কিন্তু মাত্র কয়েক বছর আগে এবং 2021-এর যে মহারণ, যে নির্বাচন হয়েছিল, সেটাতেও তিনি ছিলেন রাজ্য সভাপতি। তো সেই দিলীপ ঘোষকে ডাকা হচ্ছে, এবং দিলীপ ঘোষ তো স্পষ্ট জানালেন যে তাকে অনেক পার্টির অনেক মিটিংয়ে, রাজ্য যে মিটিংগুলো হয় রাজ্য দফতরে, সেখানেও তাকে ডাকা হতো না, তাই তিনি যেতেন না। সুতরাং দিলীপ ঘোষ যে তাকে যে সরিয়ে দেওয়া হচ্ছে, তাকে যে একটু দূরে ঠেলে দেওয়া হয়েছে ক্রমপর্যায়ে, সেটা তো একটা রিয়ালিটি। সেটা পরিষ্কার ছিল পার্টির কাছেও, লোকেদের কাছেও, সবার কাছে সেটা পরিষ্কার হয়ে গেছে। এটা তো অস্বীকার করার এখন কোনো জায়গা নেই। আস্তে আস্তে করে সরিয়ে দেওয়া হয়েছে পার্টির যে একটা মেন লাইন, সেখানে কিন্তু দিলীপ ঘোষকে দেখা যাচ্ছিল না। গত 1-1.5 বছর ধরে তিনি কিন্তু আস্তে আস্তে সত্যি এরকম অবস্থায় চলে এসেছিলেন যে কোনো প্রোগ্রামেই লাস্ট 2-3 মাস দিলীপ ঘোষকে কিন্তু দেখা যায় না। দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হচ্ছিল, সেটা যেমন ঠিক কথা, যে কিছুটা হলো তাকে পার্টির মূল ভাবধারা থেকে বা মূল কর্মকাণ্ড থেকে তাকে সরিয়ে রাখা হয়েছিল, ঠিক তেমনভাবেই দিলীপ ঘোষও আহত হয়ে নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন, সেটাও সত্যি। একদম, এই দুটোই সত্যি। ঠিক তেমনভাবেই দিলীপ ঘোষ যখন কিছুটা হলো কোণঠাসা, অনেকটাই কোণঠাসা, কিছুটা হলো নয়, এবং দিলীপ ঘোষ যখন নিজেকে কিছুটা হলো রাজনৈতিকভাবে অন্তরালে নিয়ে গেছেন, এবং তার ব্যক্তিগত জীবনে তিনি কিন্তু যথেষ্ট সক্রিয়, যেটা তিনি বারবার বলেছেন, এবং তিনি এর মাঝখানে বিয়েটাও সেরে ফেললেন।